অমরপাল আমাকে বলল যে এটা অনিল সরকারই এই করে, তিতাস নিয়ে ইয়ে করবে, অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস উপরে উপন্যাসটা আমাকে বলে সুবিমল একটা গানটা লিখে দাও না। আমি লিখবো করে আমি আর দেরি করছি। হঠাৎ একদিন ফোন করলো যে দেখো আমি তো এই অনুষ্ঠান হচ্ছে আগরতলাতে, আমি তো আসছি বলে। আমি বলে এক গান আপনি পেয়ে যাবেন। যখন বললো তিতাসের যে ভাবনাটা আছে সেটা আমি সঙ্গে সঙ্গে করে গান তৈরি করে দিলাম। এবং যেদিন এসছে এয়ারপোর্টে বসে দেখছে গানটা, হোটেলে যখন গেল হোটেলে বসে গান শুরু করলো, সেই দিন সেই অনুষ্ঠানে গানটা গাইলো প্রথম। পরের বছরে গানটা রেকর্ড হয়ে গেল একদিনেই গানটা তৈরি হলো। সত্যজিৎ রায়ের সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছিল কোনোবার? যোগাযোগ বলতে শুনুন, উনি হলেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক। একবার আমার ভাগ্য খুব ভালো, 1972 সালের 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান, তাতে উনিও আমন্ত্রিত হয়েছেন, আমিও আমন্ত্রিত হয়েছি। 21শে ফেব্রুয়ারি কি 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 বিষয়ে তাহলে? 21শে ফেব্রুয়ারি তো কোনো বাংলা না, ওনার কোনো বাংলাদেশ মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ছিল না, তবুও তাকে আমন্ত্রণ জানিয়েছে আব্দুল জব্বার। সেইখানে আরো ছিলেন অমল মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই। কোথায় হয়েছিল অনুষ্ঠানটা? হয়েছিল মানে বাংলাদেশের ঢাকাতেই। ঢাকাতে তখন সত্যজিৎ রায় গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে প্রথম স্বাধীনতার প্রথম 21শে ফেব্রুয়ারি 72 সালে তো প্রথম হয়েছে। সেইখানে আমাকেও ত্রিপুরা থেকে নিমন্ত্রণ করেছিল, আমাকে আর রবি সেনগুপ্তকে। রবিদা যায়নি, আমি গেছিলাম। ওখানে গেল সামন মিত্র, অমল মুখোপাধ্যায় আর সত্যজিৎ রায়, আর একজন গেছিল কি নাম, মহিলা শিল্পী ভুলে গেছি, তিনি এমনিতেই ঢাকায় গেছিল, তাকে করেছিল। যাক, তখন আমরা হোটেলে উঠেছি, এক হোটেলেই জায়গা করেছে। সত্যজিৎ রায়ের সঙ্গে আমার পরের দিন সকালবেলা যখন হলো, মানে ব্রেকফাস্টে বসছি, তখন সত্যজিৎ রায়ের সঙ্গে আমার এই সুযোগ হয়েছে তাকে দেখার, সামনাসামনি বসে দেখার। আমি সমন মিত্র অমর মুখার্জি বসে, আসলে কি জানেন তো, আমি তো ওই সত্যজিৎ রায়ের সঙ্গে বসার মতো, এক আসনে বসার মতো মানুষ নই, অতি ক্ষুদ্র মানুষ। আমার একটা ইচ্ছে হলো যে এত কথা বলি, কিন্তু উনি না কারোর সাথে খুব বেশি সদালাপী নন। সত্যি কথা বলতে, এত বড় বিশ্ববরেণ্য পরিচালক, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারটা মানুষ তো আশা করে অনেক কিছু। তখন আমি তাকে বলেছিলাম যে আপনার পথের পাঁচালী যেহেতু করেছিলেন স্যার, এটা যে এত ভালো লেগেছে, এত ভালো, আমাদের বলার কিছু লাগে না, সর্বজন প্রশংসিত। তো স্যার একটা কথা বলছি, উনি সেখানে অপু দুর্গা, ওরা যত দরিদ্র ছিল তার চেয়ে আমি দরিদ্র ছিলাম। অপু দুর্গা তো ভাত নিশ্চিত ছিল, তো অন্ন তো যুক্ত তার। এইটা বলতে চেয়েছি যে তাদের ওপর দারিদ্র হচ্ছে, আমার দারিদ্র বেশি। কিন্তু কথাটা উনি অন্যভাবে নিলেন। উনি বললেন আপনি বলছেন তাহলে আমার এইটা ডেপিকশন হয়নি, পভার্টি ডেপিকশন শব্দটা ব্যবহার করেছিলেন, মানে দারিদ্রের যে চিত্রটা সেটা ওনার ভুল বলে দেখা হচ্ছে। উনি সেই স্যার সেই কথা বলিনি, আমি বলছি যে আমার আসলে একটা অপ্রাসঙ্গিক কথা আমার বলা উচিত হয়নি, আমি গরিব ছিলাম, সেটা বলার কি দরকার ছিল, তাই এই হলো কথা। একটু যাই হোক, তারপর তো এতে রেগে গেলেন, আমি ক্ষমা চাইলাম। তারপরে কি বললো? না, আর কিছু বলেনি। উনি একটু রাজবাড়ির লোক, এটা একটু গম্ভীর থাকতো, আবার কিছু বলার নেই। 150-র উপর গান আপনি লিখেছেন? তার চেয়ে বেশি। কত? সবগুলো কি আপনার বই? না, বই আমি খুব অগোছালো মানুষ। হ্যাঁ, আমার এই বইটা বাইরেও তো আপনি লিখেছেন না আরো? হ্যাঁ, আছে। এই বইটা যে হয়েছে না, বৈঠকি করা না, এই বইটা কেন করেছে, কথা হচ্ছে আমাদের যে রাজ্যের যে হাইকোর্টের বিচারপতি সুভাষিস তলাপাত্র, উনি একদিন একটা অনুষ্ঠানের মধ্যে, জীবন কিশোরের অনুষ্ঠানের মধ্যে, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, কিচ্ছু পরিচয় নেই, তো বলছে যে মানে অনুষ্ঠানটা হলো যে সমস্ত ছেলেমেয়েরা কলকাতাতে জি বাংলার কি শোটো হয় না, এতে ভালো রেজাল্ট করে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া। তো সেইটা নিয়ে, সেই উপলক্ষে উনি আমন্ত্রিত ছিলেন, সুভাষিস তলাপাত্র। তখন উনি বলছেন
যে আমাদের ত্রিপুরা শিল্পীরা এত কিছু করে, খুব গর্ববোধ হয় আমার দিয়ে। তো বললে তো একটা দুঃখের কথা, আমার খুব মানে আমি চিন্তাই করতে পারি না যে ত্রিপুরা একজন বিখ্যাত লোক, তার কোনো মানে গানের একটা বই লিখেছে, বইয়ের হয়নি, আজ পর্যন্ত প্রকাশিত হলো না। আপনারা যদি পারেন এই ওনার বইয়ের এটাতে আমি চমকে গেছি, চিনি না তো। উনি বলেছেন, আমার গানে কথাটা বলেছিলেন, ত্রিপুরা এক পায়ে দাঁড়িয়ে আছে সুবিমল ভট্টাচার্য। কিন্তু তার একটা গানের, তার গান আমি শ্রোতা, আপনি খুব তার গানের যেটা আমি সে চাই যে তার একটা গানের বই বেরো। এরপরেই আমাদের মানে বৈঠকঘটনার যিনি প্রতিষ্ঠাতা বা সভাপতি, ইনি কোনো একটা অনুষ্ঠানের ব্যাপারে বোধহয় গেছিলেন তার কাছে, তখন উনি তাকে বলেছেন এই বইটা, তখন উনি এইটা রূপক সাহা মানে সভাপতি হিসেবে এই বইটা বের করে দেন। তখন বলেছিল 150 গানে, আমি 150 গানে করেছি, সেইটাই 150 গান লিপিবদ্ধ আছে। আর অন্য গানগুলো সব ছড়িয়ে ছিটিয়ে এগুলো আপনি না 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 তারপরে কত গান লিখেছি, কত ব্যাপার না। তো এগুলো যে হারিয়ে যাচ্ছে, আর শুনুন, আমি না মানুষটা খুব বিশৃঙ্খল পরায়ণ, মানে খুব ডিসিপ্লিন নই, আর না ছন্নছাড়া হওয়াতে এইসব হয়। অনেক লিখে চলে গেছে, একটা দুটো সবসময় ফাঁকে ফাঁকে লিখছি তো, কিন্তু কখনো সে গান কপি টপি করে রাখি না, ওই অবস্থা আছে আপনার সময়। আর দেখুন, আমার তো আর কিছু চাওয়ার নেই, অনেক পুরস্কার পেয়েছি, অনেক কিছু হয়েছি, কোনো নেই, কোনো আক্ষেপ নেই। আর আর গান লেখার এখন আর বয়স এখন পাবে না, ভক্তিমূলক গানই শুধু লিখি বলতে বলতে এই একটা দিকে। আপনার কি এখন মনে পড়ে যে আপনার জীবনের লেখা প্রথম গান যেদিন রেকর্ড হয়েছিল? ওরে বাবা, সে তো সাংঘাতিক অনুভূতি, একটু বলুন। এবার তো মানে ভীষণ অনুভূতি। একটা গ্রামোফোন রেকর্ড বেরোচ্ছে, ক্যাসেট প্যাসেট না, এটা কিরাট গ্রামোফোন রেকর্ড বেরোচ্ছে। গ্রামোফোন রেকর্ডে এটা একটা অন্যরকম অনুভূতি থাকবে, এটা ব্যাখ্যা করতে পারবো না আপনাকে। এখন গিয়ে নিজে গা শোয়া হয়ে গেছে, দেখছি কিন্তু কিছুই লাগছে। প্রথমটা তো একবার সাংঘাতিক, আর বিশেষ করে বুড়িগঙ্গা নদীরে, ওরে বাবা, এইটাই ফার্স্ট, এইটাই তো একদম মারমার কাট সেল। না, এটা তো পরের ব্যাপার, কিন্তু আপনি যখন করছিলেন তখন আপনার মনে হয়েছে? তখন মনে হয়নি রেকর্ড যে হবে, এটা জানতাম না তো, আমি পাঠিয়ে দিয়েছিলাম আমার। তখন অনুভূতিটা আজকে যদি মনে পড়ে আপনার কিরকম লাগে? না, সে কোনো ব্যাখ্যা করতে পারবো না, ব্যাখ্যাই করতে পারবো না অনুভূতি। তবে এখন তো বয়স হয়ে গেছে, এখন জীবনের ক্ষেত্রে এখন চলে যাওয়াটাই ভালো আর মনে হয় আর কি। না, এটা কথা তো কেউ কিছু বলতে পারে না। না, এগুলো আমরা চাই আপনি আরো দীর্ঘজীবী হন, আপনি লেখালেখি করুন। এখন তো আগের মতো সেই সমস্যাগুলোও নেই, জীবনের যে স্ট্রাগলটা আপনি করেছেন এখন তো সেটা নেই, এখন নেই। আপনার জীবনের সবচেয়ে মেমোরেবল ঘটনা? সবচেয়ে মেমোরেবল ঘটনা বলবো দুটো ঘটনা, সবচেয়ে বলবো না। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকার জীবনের সবচেয়ে মেমোরেবল ঘটনা। কেন? না, কথা হচ্ছে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হবে কি করে সম্ভব? প্রধানমন্ত্রী কারা দেখা করতে পারলো? মুজিবুর রহমানের সঙ্গে আপনার দেখা হয়েছিল? সেটাও হয়েছে, কিন্তু সেটা হয়েছে ডক্টর দাশগুপ্তর জন্য। আচ্ছা, আমার কৃতিত্বের জন্য হয়নি। এটা কাকে লিখেছিলেন এই প্রধানমন্ত্রীর জন্য? এটা মানে প্রধানমন্ত্রী এইটাও প্রধানমন্ত্রীকে লিখেছিলাম। তিনি এই ত্রিপুরা সুন্দরী মন্দির যে আছে না, সেটার উপরে আমি 8টা গান লিখেছি। গানটা এবং একটা স্ক্রিপ্ট করেছি, উনি অনুমতি দিয়েছিলেন আমাকে করার জন্য। এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী? হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রী। অঙ্গনে যারা যারা আছেন অলমোস্ট সবাইকে চিনি, কারণ আমি পুরনো বাসিন্দা। সচিন সিংহের আমল থেকে ধরুন, সচিন সিংহের আমল, টেরিটোরিয়াল কাউন্সিলের আমল, তারপরে সুখময় সেন গুপ্তর আমল, তারপরে প্রফুল্ল দাস যে মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন আমার সঙ্গে সব প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তিনি।
এই করতে করতে মানিক সরকারের সাথে আমার ভালো হৃদ্যতা আছে, সম্পর্ক আছে। কথা হচ্ছে আমি সবাইকে চিনি, সবাই এখানে এখন ধরুন এখন যারা মন্ত্রিসভার সদস্য, হয়তো মুখ্যমন্ত্রীকে চিনি না, কিন্তু রতননাথটা চিনি, আর একজন আছে ইয়ের মন্ত্রী চৌধুরী, যে স্পোর্টসের আছে, সব আমলের মিনিস্টারদের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আপনার জীবনের দুঃখতম মোমেন্ট কোনটা? সবচেয়ে জীবনে এই জায়গা মানে ফ্রাস্ট্রেটেড মোমেন্ট জীবনের কোনটা? ফ্রাস্ট্রেটেড জীবনটা কি জানেন তো, ছোটবেলা যদিও দারিদ্র ছিল, কিন্তু আমার বাঁচার শখ ছিল জীবনে। সত্যি সত্যি বলছি, এটা আমার স্ত্রীর বিয়োগটা আমি কিছুদিন মেনে নিতে পারছি না। স্ত্রীর বিয়োগটা এইটাই বলেছে। যদিও মৃত্যু হয়তো সবারই হবে, সবই হবে, এইটা আমার আঘাত বলেই মনে হয়। আর কোনো ব্যাপার কোনো প্রিয় নেই, আমার কোনো দুঃখ আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই। উনি চলে গেছেন ইয়েতে 2021 সালে। আসলে তো বলা যায় না, কোনো অসুস্থ ছিল নাকি? না, অসুস্থ ছিল, এই ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়ে পরবর্তী সেই ক্যান্সার ভালো হয়ে গেল, ব্রেস্ট ক্যান্সার ভালো হয়ে গেল, কিন্তু পরে আবার আরেকটা ক্যান্সারে ধরলো। যাই হোক, তো জগতের নিয়ম। এছাড়া আমি মানে ভালোই। আর তাছাড়া কখনো উনি আমার, ধরুন আমি যে এই সমস্ত গান বাজনাইতে ব্যস্ত থাকতাম, পরিবারটা সম্পূর্ণ তার উপরে দায়িত্ব ছিল, ছেলে মানুষ করার দায়িত্বটা সেই পালন করেছে। আপনার ফেভারিট রাইটার কে? আমার ফেভারিট রাইটার বুদ্ধদেব গুহ। তিনি আমাকে একটা উপন্যাসের মধ্যে আমার কথা লিখেছেন, সেই বইটার নাম হলো ব্যক্তিগত পরিচয় ছিল। হ্যাঁ, বুদ্ধদেব গুহ। আচ্ছা, হ্যাঁ, তিনি সিপাহীজলাতে আমাকে নিয়ে গেছিলেন। সিপাহীজলাতে কদিন আগে সিপাহীজলাতে গেলাম আমি, মানে উনি এসেছিলেন বইমেলা উপলক্ষে স্টেট গেস্ট হয়ে, রাষ্ট্রীয় এই সময় রাজ্যের অতিথি হয়ে। তখন স্টেট গেস্ট হয়ে তাকে আবার সেইখানে সিপাহীজলা নিয়ে গেছে ওনাকে, উনি তখন আমাকে নিয়ে গেছে সঙ্গে, এই সামনে গাড়ি, পেছনে গাড়ি, আর ভেতরে। বুদ্ধদেব তো পছন্দ করেননি এটা, বলে ওগুলো দরকার নেই, আমার অফিসিয়াল ব্যাপার, এমনি ঘরোয়া পরিবেশে। তো যাই হোক, মন দেখে অত্যন্ত প্রিয় পাত্র ছিল, এবং বলতে পারি ওনার মৃত্যুটা আমার মানে ভাবলে এখনো সহ্য করতে পারি না। বুদ্ধদেব গুহ। আপনার যা কাছের মানুষরা আস্তে আস্তে যেতেছে সব, মানে মনে হয় না এখন মানে এই সময়ে? না, ওনার অনেক মানে যে কোনো অন্তরের সব কথা আমাকে বলতেন। আমাকে কতগুলো চিঠিগুলো আছে, আমি কলকাতার বাড়িতে আছে চিঠি, আমি এখনো তার দুঃখটা আমি পাই। ওনার সাথে কিভাবে পরিচয় হয়েছে? ওনার সাথে পরিচয় হয়েছে কি, ওনাকে আমি চিঠি লিখেছিলাম। চিঠি লিখলে একটা খুব গুণ ছিল, বুদ্ধদেবকে সবাইকে চিঠির উত্তর দিতেন। সে বহু বছর আগে তার বই পড়ে, আমি জঙ্গলের জানাল বইটা পড়ে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। উনি চিঠি উত্তর দিয়ে দিয়েছে। আরে, তারপর চিঠি লিখতাম, চিঠির উত্তর হতো। এর মধ্যে আগরতলা বইমেলাতে উনি এলেন, তখন প্রথম দেখলাম আগরতলা বইমেলার সময়। আগরতলা বইমেলাতে 7 দিন ছিল, মানে কতদিন করেছি। তারপর তো ওনাকে বেড়াতে গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করলো সিপাহীজলা যাওয়ার জন্য। সিপাহীজলা তার সঙ্গে গেলাম। আমাকে মনে হচ্ছে বলেছিল জঙ্গলের মধ্যে যাচ্ছি, শ্রীমল ওখানে কিন্তু কথা বলবে না, এটা বলেছিল। তারপর তো আমি চুপ করেছিলাম, সব করলো। তো রাত্রিবেলা এখন ইন্টারভিউ নিতে এসছে রেডিও থেকে, তখন দূরদর্শন হয়নি, ইন্টারভিউ নিতে এসছে। বলছে যে কীরকম দেখলে সিপাহীজলা, আমাদের জঙ্গল। বলে কিসের জঙ্গল? বলছে খুব সুন্দর একটা সাজানো গোছানো বাড়ি। আমি তো এমন বন কিছু দেখলাম না, কারণ আফ্রিকা ফরেস্ট দেখে যা বস্তু, ওয়ার্ল্ডে কোনো ফরেস্ট বাদ নেই, সেখানে কি দেখবে? কি দেখবো আর কি। আর কোন কোন মানুষের সাথে আপনার এত সখ্যতা ছিল? না, এই সমস্ত লোকের সাথে আমার সেটাই হচ্ছে আমার সৌভাগ্য। আমি কি একটা মানুষ যে বুদ্ধদেব ঘোষের সাথে পরিচয় হবে, এটা মানুষের ভালোবাসা, আমি অভিনন্দিত, সত্যি কথা।
আপনার মানে এটা আমার ভাগ্যই। এবং এবং সত্যি কথা কি, আমার তো মনে হয় আপনি যদি গীতিকার না হতেন সম্ভবত এই সুযোগটাও হতো না। না সে কি জানি, তা তো জানি না, কিন্তু আমি না, না, ভালোবাসা স্বাভাবিক। পেয়েছি আপনি প্রচুর। টিচার ছিলেন, হুম। স্কুলে চাকরি করতেন, আপনি শুধু যদি এটাতে শুধু ব্যস্ত তাই, থাকতেন। তা হতো না। আমি গীতিকার না হলে আমার জীবনে কিছু হতো না। হ্যাঁ, আমি সেটাই যে ক্রিয়েটিভিটি লাইনটাই আপনার ক্রিয়েটিভ লাইফ। জীবনের কোনো আক্ষেপ না, কিচ্ছু নেই। যে আপনি জীবনে একটা স্বপ্ন যেটা ভাবছিলেন এটা আপনি পূরণ হয়েছে না? হ্যাঁ, একটা আছে, হ্যাঁ, যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হ্যাঁ, আমাকে যে চিঠিটা পাঠিয়েছে আপনাকে দেখালাম, হ্যাঁ, এই চিঠিটা, হ্যাঁ। এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের হুম, এটা গীতা লেখ্যটা, হুম, ওইটা ফিল্ম করার জন্য আদেশ করেছিল, তো বাধা হলো না। ওটা একটা বাজেট দিতে বলেছিল, আমরা দিয়েছিলাম, কিন্তু ইয়েস বা নো কোনো উত্তরই পাইনি। অথচ প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমি ইচ্ছে করলে চেষ্টা করতে পারতাম, আবার লিখতে পারতাম, লেখালেখি আর করলাম না। পুরাতে যেটা তৈরি হয়েছে এবং বাইরেও যেটা রেকর্ড হয়েছিল এগুলো বেশ হিট। তা আপনি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে মানে রোমান্টিক গান ছাড়া হুম। আপনি একটু ভক্তিমূলক গানটা বা এটা হ্যাঁ। বেশি প্রেফারেন্স দিচ্ছেন আপনার জীবনে। দিস আচ্ছা, এগুলো গানগুলো কি আপনার কাছে এলেই আপনি লিখতেন না? না, এই ব্যাপারটা হয় না। শ্যামা সঙ্গীত যে করতে করতে ইয়ে করতে হবে, এটা নিজের মনের ভাবনা, এটা কেউ বলে দেয়নি। শ্যামা সঙ্গীত লেখো বা এই কেউ কারোর নির্দেশও নেই, নিজের মনে যেটা এসছে সেটাই লিখেছে। পুজো পুজো পাঠ এগুলো আপনার করতেই হয় এর জন্য? পুজো পাঠের জন্য না, তা তো নয়। আচ্ছা। ভক্তি ভাবটা অন্য জিনিস, ভক্তি ব্যাপারটা অন্যরকম। ভগবানের ভক্তি, হ্যাঁ। হ্যাঁ, ঠাকুরের ভক্তি যাই হোক, সেটার মধ্যে অন্যরকম জীবন দর্শন থাকে। এই জীবন দর্শনটা আপনার গ্রো কিভাবে হয়েছে, আপনার যে ভাবনাটা? তা বলতে পারছি না। এখন যখন শুনি হ্যাঁ। আমি নিজে অবাক হয়ে যাই, যে কি করে লিখেছিলাম। এখন নিজের কাছে নিজে অবাক লাগে। বেসিক্যালি আপনি আপনি মানে বাস্তব জীবনে ধর্ম বা পূজা পাঠ এতটা গুরুত্ব দেন কি দেন না? না, এইরকম ইয়ে কিন্তু এই না। এখন এখন ধরুন শনি মন্দিরে গিয়ে অনেকে ইয়ে করছে, আমি তো সেটা করতে চাই না। ওইটাকেই ওইখানে ইয়ে থাকবে, ঠাকুর আছে, তারা বিশ্বাস করে করুক। আচ্ছা, আপনি বিশ্বাস করেন ঈশ্বর আছে? না, ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করি। আচ্ছা, নাস্তিকতায় বিশ্বাস নাই? নাস্তিকতা আমি করি না, কারণ আমি তো নাস্তিক নই। আচ্ছা, তা আপনার যে এই যে ভক্তিগীতি লেখা, এগুলো কি সেই ঈশ্বর দর্শনটাকে মনের ভিতর যে অবচেতন মনে লুকিয়ে আছে সেটার ভাব প্রকাশ, না সামথিং এলস? সেটাই ভাব প্রকাশ নিশ্চয়ই। ধরুন আমি একটা গান লিখেছি, যতই পারিস দুঃখ দে মা, দুঃখ পেতেই ভালোবাসি, মানে সুখ চাইছি না, বলছি দুঃখ পেতে ভালোবাসি। হ্যাঁ, দুঃখের চেয়ে সুখের দিনে, সুখের চেয়ে দুঃখের দিনে আরো মা তোর কাছে আসি। মানুষ যখন মানে কিছু চায় ঠাকুরের কাছে, বিপদে পড়লেই চায়, বিপদে পড়লে তবে উদ্ধার করো, কিন্তু মানুষ সুদিনে কিছু চায় না, এই হচ্ছে কথা। সুখের ছোঁয়ায় মন চলে যায়, সুখের স্পর্শ যারা ধনী মানুষ, যারা সুখে বিলাসের এই প্রাসাদে, তারা বিলাসীদের নিয়ে লগ্ন থাকে। আর কামিনী কাঞ্চন, কামিনী মানে অর্থ, কামিনী মানে ইয়ে নারী বা যাই হোক, আর কাঞ্চন মানে অর্থ। এই কামিনী আর কাঞ্চনে মা ভুলি না তো প্রসাদে। এই কামিনী কাঞ্চনে যুক্ত থাকতাম, তাহলে তোমার মা তোমার প্রসাদ পেতাম না। শুধু কান্না দিয়ে ঘুচাতে চাই সুখের দিনের মলিন হাসি। শুধু আমার কান্নাটা ভুলে গেছে, মানে আমার কাছে কান্নাটাই বেশি ইয়ে। দুঃখের আগুন দিয়ে মাগো হৃদয় সোনা করবো খাঁটি, আমি দুঃখটাই চাই, হৃদয় সোনা করবো খাঁটি। তোমার কৃপায় হয় যেন মা মাটি টাকা টাকা মাটি, রামকৃষ্ণের কথা, মাটি টাকা। ওই ভক্তি ধনে করো ধনী, আমাকে তুমি ধনী করো, কিন্তু ভক্তির ধনে, ভক্তি করো ধনী, রেখো আমায় কুটির বাসী। রামপ্রসাদ চেয়েছিল কুটির মতো, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো দুবার যেন পাইবা খেতে, অতি সন্তুষ্টি আমার জীবন। তাই আমি খুব খুব বাঁচার জন্য বাড়ি গাড়ি এটা সেটা লাগবে কিচ্ছু নাই,
মোটামুটি থাকার মতো একটা ভালো আস্থা আছে, এ চলবে, ঠিক আছে। ও আসলে আমি কোন শ্রেণীর গীতিকার, আমি নিজেকে অত্যন্ত সাধারণ মানের গীতিকার বলে মনে করি। আমার ভাগ্যটা ভালো, তাই গান টানগুলো বেশি প্রচারিত হয়েছে, এই আর কি। আমি কিন্তু নিজেটা অতি সাধারণ মানুষ, কিছুই না। আর সেই সময়ের যারা বিখ্যাত আপনার গীতিকার ছিলেন, বিশেষ পুলক বন্দ্যোপাধ্যায় বা আরো শিব একজন আছেন না, নাম কি? না, পুলক বন্দ্যোপাধ্যায় নামে একটা পুরস্কার পেয়েছি আমি এতে, সেখানে মানে কলকাতাতে 2004 সালে, সেখানে ইয়েতে একটা অনুষ্ঠান ছিল, তাকে ওই ভুলিতে পারি না তিতার একটি নদীর নাম গানটা না, সাগর ডুবাইলি রে সাগর ভাসাইলি রে, অকুল দরিয়া মাঝে কুল নাই রে, এটা হচ্ছে একটা প্রাচীন লোকগীতি। আমি এই গানটা অনুসরণ করে লিখলাম, লিখলাম এই সুনামির ধ্বংসলীলার গান। এই সুনামির ধ্বংসলীলা গানটা প্রচারের জন্য আমাকে পুরস্কারটা দিয়েছিল। এখন কি গানের লেখার অফার আসে আপনার কাছে? অফার খুব আসে না, কিন্তু কখনো নিজের ইচ্ছা যদি হয় লিখি আর কি, খুব আসে। আপনি নতুন প্রজন্ম যারা লিখতে চায়, যারা গান করতে চায়, তাদের প্রতি আপনার উপদেশ কি থাকবে? তাদের প্রতি উপদেশ থাকবে যে নিষ্ঠা ভরে কাজ করা বলতে মানে সঙ্গীত শিক্ষাই না, মানে যে বিষয়ে সাহিত্য বলে সেই সাহিত্য রচনা করবে, সঙ্গীত শিল্পী হলে সঙ্গীত শিল্পীর গানের সাধনা করবে, কিন্তু নিজের প্রচারের জন্য যেন উদ্যোগী না হয়, নিজের প্রচারের জন্য উদ্যোগী না হয়ে আগে ভালো করে শেখার জন্য শিখতে হবে, শিক্ষণটা দরকার। আর মানে আত্মপ্রত্যয়, কনফিডেন্স, নিজের প্রত্যয়তে আমি পারবো কাজ করতে, আর আমি ফাঁকি দেব না। ফাঁকি দিয়ে কাজ হয় না কোনোদিন, ফাঁকি দিয়ে জীবনে সার্থক করে। সত্য, ন্যায় এই যদি থাকে এবং নিজের যদি প্রজ্ঞার থেকে প্রতিজ্ঞা যদি থাকে যে আমি হব কোনো কিছু, তাহলে সেটা তার সার্থক পথে চলতে পারবে। আপনার এই দীর্ঘ সঙ্গীত লেখক হিসেবে আপনার যে জার্নি, তার মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লাগে? আপনার লেখা, আমার লেখা গান? এখন দেখুন, এটা নিয়ে একটুখানি আছে। ধরুন 3টে পার্টের 3টে, ধরুন দেশাত্মবোধক গান, ধরুন আধুনিক গান, ধরুন আধুনিক গান যদি একটা বলতে যাই, আমি অন্তত একটা কোন গানটা সবচেয়ে ভালো লাগে বলতে পারবো না। তাহলে বলতে হলে আমাকে 25টা গানের নাম বলতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক ভক্তিমূলক গানও তাই, সেটাই হলো অন্তত 5টা গানের নাম বলতে হবে। কোনো একটা গানকে এটা এইরকম এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না কোনোভাবে, একটা দিয়ে হবে না, একাধিক দিতে হবে, তাহলে এই হলো ব্যাপার। যেমন অমর পালি একলাই করেছে 14টা গান রেকর্ডই করেছে, আর গিয়েছে তো কত বলে লাভ নেই, এরকম হবে না। সেটা কত বড় বড় গীতিকার সমস্ত আছে, তারপর কি নাম, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, আপনার সবচেয়ে প্রিয় গীতিকার কে? সবচেয়ে প্রিয় গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়। গীতিকার? হ্যাঁ, উনি তো গান গাইতো না, গানেও গায়, কিন্তু তার অন্য উনি যেটা লেখেন, কথা জটিলদার সাথে আমি বলেছিলাম, জটিল আপনার লেখার ধরনটা যেটা, এটা আর কারুর নেই। তো জটিল আমাকে পরে বলেছিল, দেখ এটা ওই বড় বড় শিল্পীরাও স্বীকার করে, তারাও বলে তুমি যেটা করো জটিল, তুমি যেটা করছো এটা আমরা পারবো না, আর আমি যেটা করি সেটা তুমি পারবে না। যেমন ধরুন তাকে যদি বলে কোনো ফিল্মের কোনো সিকোয়েন্সে, কোনো একটা সিকোয়েন্সে একটা এই বিষয়ের উপর গান লেখো, সেটা জটিলদা পারবে না। কিন্তু জটিলদার যে ভাবে চিন্তা ভাবনা করেন, ওরকম চিন্তা ভাবনা করে আঙ্গিকে পারবে না উনি। আমার গান ছিল ওই, হায় স্বজন তোমার সাথেই স্বজন তোমার যে পথেই দাঁড়ালো, জানে না তো সে পথেই দাঁড়ালো, দুবারই এক কথা লিখছে। এটা অর্থ কি? পথেই দাঁড়ালো ব্যাপারটা কি? প্রথম পথেই দাঁড়ালো হচ্ছে অপেক্ষা করলো, আর দ্বিতীয় পথেই দাঁড়ালো হচ্ছে তার শেষ হয়ে গেল, জীবনের শেষ।
মানে উনি উনি যেভাবে এটাকে কম্পোজ করছেন, কম্পোজ মিন যেটা লেখাটা যেটা লিখছেন আর কি, ও সজন হয় তোমার মতো সুজন কজন আছে। হ্যাঁ, ও হ্যাঁ, সজন হ্যাঁ, হয় তোমার মতো সুজন হ্যাঁ, হ্যাঁ, কজন আছে। হ্যাঁ, হ্যাঁ, তোমার আলোয় পতঙ্গের মধ্যে জ্বলে পুড়ে মরে সবাই বাঁচে। এটা কিন্তু এই ব্যঙ্গ বিদ্রুপের শ্লেষের শেষার্থক কথা আছে। এই যে আমি সুখেই ছিলাম, সে সুখ আমার শৈল না, তো গানের মুখস্থ হচ্ছে, এইসব কথা হয়। আর আমি জটিলা একটা গানের ব্যাপার বলেছি, জটিলা একটা গান করেছে, আমার সপন কিনতে পারে এমন আমির কই, আছে না, আমার জলছবিতে রং মেলাবে এমন আমি, এমন আমির কই, একটা হচ্ছে আবির, একটা আমির। এই গানটার মধ্যে উনি একটা জায়গায় লিখেছে, আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায়। তা আমি জটিলতাকে ধরেছি, আপনার এটা নন মিউজিক্যাল শব্দ, দরিদ্র কথাটা একদম মিউজিক্যাল শব্দ না, আধুনিক গানের শব্দ না দরিদ্র। উনি স্বীকার করেছেন, বলে দেখ বিনিদ্রর সঙ্গে মেলাবার জন্য দিতে বাধ্য হয়েছি। আচ্ছা, ওই দাঁড়ান প্রসঙ্গে বলেনি, মিউজিক্যাল ওয়ার্ড নন মিউজিক্যাল ওয়ার্ডও আছে। ধরুন একটা শব্দ, সেটা আধুনিক গানে চলবে, আর একটা গান আছে যেটা আধুনিক গানে চলবে না, যেমন গোষ্পদ। গোষ্পদ মানে গরুর পায়ের নিচে যে মাটিটুকু থাকে তাকে বলে গোষ্পদ। তো পিন্টু ভট্টাচার্যকে গান দিল, আমি সপ্ত সিন্ধু পার হয়ে 7 সমুদ্র পেরিয়ে এলে গোষ্পদে ডুবে পড়েছি। গোষ্পদ শব্দ ভালো না, আমি আমার বিচারে ভালো না, এই মিউজিক্যাল ওয়ার্ড হলো না তার। এগুলো চিন্তা করতে, আমি চিন্তা করি অন্তত শব্দ চয়নে। কথাটা গান বাজনা ফাঁকির ব্যাপার না, আজকাল তো সবাই গান লিখে ফেলে, গানের ফরমাটা কিরকম ঠিক বলতে পারে, ও মনে করে কবিতা। আপনারা যেরকম গভীর চিন্তা ভাবনা করতেন, যা লেখাতে প্রকাশ হয়, এখন দিনে যারাই করে সেটার মধ্যে কিছু পাওয়া যায় না তো। না, কারোর সম্বন্ধে আমি বলতে চাই না, আমি বলতে চাই, আমি শুনি, আমি কারোর সঙ্গে বলতে চাই না, মানে আমি কারোর নাম স্পেসিফিক বলছি না, কিন্তু যেগুলো শুনি আর কি, তাতে মনে হয় সেই ডেপথটা থাকে না আর কি, যে চিন্তা ভাবনার যেটা ডেপথ, ওই জিনিসটা খুব অভাব এখন দেখি আর কি। মানে এখন সময়ের যে কোনো গানই হোক, এখন মিউজিকের প্রচন্ড বেশি প্রভাব। মিউজিক খারাপ না, আমি কথা কইতেছি না, অনেক মিউজিক আমারও পছন্দ হয় না দিনের মিউজিক, কিন্তু অনেক ক্ষেত্রে গানের যে কথাগুলো আছে না, ঠিক সুর বসাতে পারে না, মানে ঠিক এটা হয় না আর কি। আপনি তো তাহলে এত বছরের মধ্যে বিশাল এক পরিবর্তন দেখলেন না? হ্যাঁ, আমি পরিবর্তন দেখ, সত্যি কথা বলেছি, পরিবর্তন দেখলাম। এটা আপনি কিভাবে নিচ্ছেন? সুবর্ণ যুগ না, সহ্য করে যাচ্ছে, আর কিছু নেই, কষ্ট হচ্ছে। সেই যুগের শিল্পীরা গ্রামোফোন রেকর্ড যখন বেরোতো তখন তারা কিরকম গান করতো, আর এই এখন এই যুগ তো না, বাদই দিলাম। ধরুন 10 বছর আগেও, 20 বছর আগেও যে ব্যাপারটা, স্বর্ণযুগের শিল্পীদের ব্যাপারটাই অন্যরকম। আর আমাদের যে গীতিকার হওয়ার যে দেয়, অ্যাপ্রুভাল দেয়, কিরকম জানেন তো, 7 জন বিচারক থাকে, 7 জন বিচারকের 7 জন বিচারকই যদি 7 সবাই যদি আমাকে অ্যাপ্রুভ করে, তাহলেই আমি গীতিকার হতে পারবো। একজন 7 জনের মধ্যে 5 জনে করলে হবে না, প্রত্যেকটা কবি করতে হবে। খুব কঠিন ব্যাপার ছিল, অত সহজে গীতিকার হওয়া যেত না তখনের দিনে। ব্যক্তিগতভাবে আপনার সম্ভবত 2005 সালে একবার দেখা হয়েছিল, কথা হয়েছিল, তারপরে এই প্রথম কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে আপনার লোক আমার যোগাযোগ। 2005 সালে আমার মনে আছে, আমাকে এবং শ্রীকান্ত আচার্যকে সম্বর্ধনা দিয়েছিল। এই যে এইদিকে 7 নম্বর না 9 নম্বর 7 নম্বর রোডে যে ক্লাব আছে, নবোদয় ক্লাব, সম্বর্ধনা দিয়েছিল মনে পড়ে। ঠিক আছে, সেটা দেখা হলো, আমারও ভালো লাগলো এই জিনিসটা, আর যে আমাকে এত কারি মর্যাদা দিয়ে আপনি ডেকেছেন, সেটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই আর দর্শকদের কাছে আমি একটা নিচ্ছি, আপনারা সবাই আশা করি আমার বক্তব্য আপনারা ভালোভাবে নেবেন, দোষ ত্রুটি কিছু থাকতেও পারে, সেটাই ক্ষমা করে নেবেন। আমাদের ইতিহাস আমরা জানি না, সবচেয়ে বড় দুঃখজনক, যেটা প্যাথেটিক আমরা মনে হয় আর কি। আপনার মধ্যে তো গুণী শিল্পী আছে, অনেক মানুষ জানেই না ত্রিপুরাতে, অখনের প্রজন্ম, তার জন্য কোনো দুঃখও নেই। না, আপনার দুঃখ না থাকতে পারে, যেটা আমার ব্যক্তিগত দুঃখ আছে, সিরিয়াসলি আমার দুঃখ আছে। আর এগুলো মানে আমরা যে অতীত জীবনের যারা গুণী গুণী শিল্পী, তাদের ইতিহাসটা প্রিজার্ভ করা আমাদের দায়িত্ব, এটা আমার মনে হয়। তো এই হিসেবে আপনার
আপনার সাথে যোগাযোগ করে আবার ভালো লাগলো, এবং আমার এক কথাতেই আপনি রাজি হলেন যে না এই না, বিষয়টা- রাজি না হওয়ার কি আছে? হ্যাঁ, আর আমিও চাই যে আপনাদের থেকে জানতে, আপনাদের থেকে শিখতে, যেটা আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে, এটাই আমার ধারণা। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আর আবারও দেখা হবে। ঠিক আছে। নমস্কার।